হ্যাঁ, আমরা এই মুহূর্তে যেখান থেকে যুক্ত হইতে পারছি সবাইকে আহ, সুপ্রভাত এবং আমাদের বিজ্ঞান ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ষষ্ঠ অধ্যায়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের এটা মনে হয় তোমরা চতুর্থ ক্লাস না না চতুর্থ বা পঞ্চম হবে। কত নম্বর ক্লাস আদনান? স্যার জানি না, মনে নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো প্রথমেই মাসেতে দুই তিনটা প্রশ্ন ছিল, এটি একটু আলোচনা করি। গতকালকে আসলে ক্লাস নিতে পারতাম, কিন্তু এর আগে ২ দিন অঘুমায় ছিলাম। আর পরে দেখলাম তোমরা যে উম আসরের নামাজের পরের টাইমটাই আসলে এখানে খুব সংক্ষিপ্ত সময় থাকে। আমরা একটা অধিবেশনই শেষ করতে হয়। এই কারণে ভাবলাম যে একটু সময় নিয়ে আজকে একটু পড়াই দিই সকাল টাইমে, এবং সকাল টাইমে মোটামুটি সবার মাইন্ডও ফ্রেশ থাকে। তো ধরে আমরা যে কাজটা করতে যাচ্ছি এখানে তার কয়েকটা প্রশ্ন ছিল, সে দিয়েছিল আমারে। তো আমি এটা আসলে বলছিলাম ক্লাসে আলোচনা করব। এখানে এই একটা যৌগের মধ্যে পরমাণু সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো। তারপরে আমরা আমাদের প্রশ্নে ফিরে আসব, যে আমাদের ধারাবাহিকতা বলব। প্রথমে একটা প্রশ্ন ছিল যে ক্যালসিয়াম স্টেয়ারেটের ক্ষেত্রে আহ, বা সিএসপি অ্যাসিটেট, হ্যাঁ ক্যালসিয়াম অ্যাসিটেট এই অংশটা বললাম। এই যৌগটা অ্যাসিটিক অ্যাসিডের একটা লবণ। এখন এটার মধ্যে কতটা পরমাণু আছে তোমরা এটার সংকেত জানারও দরকার নেই আপাতত, পরবর্তীতে জানবা। তবে এখন এটার মধ্যে প্রশ্ন হচ্ছে এটার মধ্যে পরমাণু কয়টা আছে। পরমাণু কয়টা আছে সেটা যদি আমরা হিসাব করতে যাই, দেখো এইদিকে আমরা যখন এ ইন্টু বি লিখি এবং তার সাথে আবার কি করি, ২ গুণ করি, তাহলে এই যে ২টা কিন্তু এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটা আমরা মনে রাখতে হবে। তো এই হিসেব অনুযায়ী এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যৌগটার প্রথম, এটা তো বাইরে আছে, আমরা এটার হিসাব করতে গেলে দেখবো এখানে হচ্ছে সি একটা আর এইচ হচ্ছে ৩টা, তাহলে 1 প্লাস 1 ইন্টু 3 মানে 3 লিখলাম। এরপরে আবার সি একটা লিখলাম। এরপরে অক্সিজেন অক্সিজেন, তার মানে ২টা লিখে ফেলি অক্সিজেন। তো এরপরে হচ্ছে কি, এরপরে এটার সাথে গুণ হচ্ছে ২, এই গেল এই অংশটুকু, সাথে আরো ১, তাহলে দাঁড়াচ্ছে কত, ৩ ২ ৫ ৬ ৭, ৭ গুণ ২ ৭ গুণে ১৪ আর ১ ১৫, ১৫টা এইখানে পরমাণু আছে। এটা একটা অণু। স্যার জি স্যার। স্যার CH3CO এর বদলে CO2 লেখা যায় না? হ্যাঁ লিখা যায়, কিন্তু এটা একটা ফাংশনাল গ্রুপ বা এটা একটা মূলক, মূলত এটাকে এভাবেই লেখা হয়। এটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন পদার্পণ করবে তখন বিস্তারিত জানতে পারবে। তবে এটা এইভাবে লেখা যায়, তুমি যেভাবে বলছো CO2, এভাবে লেখা যায়, লিখতে পারবো, কিন্তু এইটা লিখলে একটা অংশ আলাদাভাবে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে বাসা, তুমি কি বুঝতে পারছো এটা 15টা কিভাবে হইলো? স্যার। আচ্ছা ঠিক আছে। পরে তোমার আরেকটা প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর মধ্যে আহ, এগুলো আমরা আসলে পড়বো, শুধু যে কোনো একটা যৌগ থাকলেই এটার মধ্যে আসলে কিভাবে, এরকম একটা প্রশ্ন হচ্ছে যে এই হলো ক্যালসিয়াম। তো যে কোনো একটা মৌল যদি থাকে তার উপরে এবং নিচে কোনো ডিজিট লেখা থাকে, এটা দিয়ে একটা প্রশ্ন, যেমন এখানে 2 প্লাস লেখা ছিল, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 20। এই ক্ষেত্রে এই মৌলটার ইলেকট্রন সংখ্যা কতটি বের করার জন্য, তো ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে নিচে যেটা লেখা থাকে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর একটা মৌল এই যে চার্জ মুক্ত, অর্থাৎ এই অংশটা যখন না থাকবে, চার্জ মুক্ত অবস্থায় মৌলটার এই পরমাণু সংখ্যা যতটা, ইলেকট্রন সংখ্যা ঠিক ততটাই হয়।
চার্জ মুক্ত অবস্থায় তোমরা এই পয়েন্টটা লিখে রাখতে পারো যে চার্জ মুক্ত অবস্থায়, অর্থাৎ আমরা এটাকে কি বলবো, নিরপেক্ষ। নিরপেক্ষ মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সবগুলোই সমান হয়। তাহলে এই পয়েন্টটা আমরা কি বলতেছি, যে লিখে ফেলি যে নিরপেক্ষ, নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি, চার্জ মুক্ত। নিরপেক্ষ মৌলের মানে কি, চার্জ মুক্ত, বাংলা লিখে রাখতেছি চার্জ মুক্ত। চার্জ মুক্ত মৌলের এক নাম্বার আমরা বলতে পারি কন্ডিশন, প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। এই সংখ্যা মানে ইপিজেড যেটাকে আমরা বলি, ইপিজেড তুমি লিখতে পারো যে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। পুই মানে হচ্ছে প্রোটন, জেড পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ই দিয়ে তার ইলেকট্রনকে প্রকাশ করা হয়। তো এই একটা পয়েন্ট, এটা চিরন্তন সত্য যখন মৌলটা নিরপেক্ষ থাকে। আবার নিরপেক্ষ যদি না থাকে তাহলে এই অংশটা শুধু সমান হবে, প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সারা জীবনে সমান থাকে। তাহলে আমরা আসতেছি এই যে মৌলটা যেটা দেয়া ছিল এটার ইলেকট্রন সংখ্যা কতটা সেটা আমরা একটু দেখব। তো এইটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হবে কিনা, কিন্তু ইলেকট্রন সংখ্যা তো অলরেডি সে দুইটা ত্যাগ করে ফেলেছে। 2+ মানে দুইটা ছেড়ে দিয়েছে। পূর্বে ইলেকট্রন কতটা ছিল, এটা যখন ছিল না তখন কিন্তু 20টা ছিল। এখন দুইটা দিয়ে বোঝানো হচ্ছে যে আগের চেয়ে দুইটা কমে গেছে। আগে ছিল 20টা, এখন দুইটা কমে গেল, 18টা আছে। এটার জন্য আমরা সূত্র হিসাবে, এটারই সূত্র হিসেবে লিখতে পারি যে কোন একটা মৌলের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান হবে, আমরা বলতে পারি Z প্লাস মাইনাস M। মানে এইটা দিয়ে আমরা বুঝি একটা মৌলের ইলেকট্রন সংখ্যা অরিজিনালি চলে আসতেছে। অর্থাৎ Z মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, মৌলটার পারমাণবিক সংখ্যা কত, 20। প্লাস বা মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে, এখানে কি আছে, প্লাস। প্লাস 2+ মানে হচ্ছে, প্লাস দিলে আমরা কি বুঝবো, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়া মানে এখান থেকে আমরা কি করব, মাইনাসটা শুধু লিখবো, -2 ইলেকট্রন 2। অর্থাৎ তুমি যদি এখানে প্লাস মাইনাস দিয়ে বুঝো, তো এই ঘটনাটা হচ্ছে তুমি যদি কও না স্যার আমি তো এখানে দেখছি না প্লাস দিলাম না মাইনাস দিলাম কেন, আরে প্লাসের মাইনাসের কোনগুলো তো মাইনাসই হয়, ঠিক কি না? আমি যদি এটা লিখি যে m এর মানটা এখানে কত, m এর মান হচ্ছে 2, যেহেতু প্লাস 2 তাহলে এটার একটু গুণ করলে প্লাস মাইনাস তো মাইনাসই হচ্ছে। আর এখন যদি এখানে কি হইতো, যদি হইতো এটা 2 মাইনাস হইতো, তাহলে আমি এখানে মাইনাসের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। মানে এই কারণেই আমরা এটাকে সহজ করে বুঝাই দিই যে তুমি যদি দেখো এখানে +2, তাহলে এই পারমাণবিক সংখ্যার চেয়ে তুমি কি করবা, এই অংশটার ক্ষেত্রে মাইনাস করে নিবা 2। আর যদি এখানে দেখতে -2, তার মানে এখানে প্লাস করে দিবা, কথা একটাই। তাহলে ইলেকট্রন সংখ্যা তার কতটা আসতেছে, 18টা। মাসিয়ার ঘুমিয়ে পড়ছে না, জি স্যার। বুঝছো নি? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্নগুলো আমরা যাচ্ছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম যাই হোক না কেন, ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা অণুতে কতটা পরমাণু আছে? ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। তাহলে আমরা পরমাণু সংখ্যাটা গণনা করি। Mg ম্যাগনেসিয়াম মানে একটা লিখলাম, প্লাস মানে পরমাণু সংখ্যা গণতেছি, এটার পর এটা গণনা করব, তার মানে প্লাস করিতে যাব। আমরা যদি কোনো জায়গায় একটা কলম লিখি, একটি লাল কলম, একটি কালো কলম, একটি নীল কলম, তাহলে যোগ করব না, লাল কলম যোগ নীল কলম যোগ, এভাবে হিসেব করব কলম সংখ্যা কতটা।
ঠিক তেমনি মলম সংখ্যা কতটা বা অন্য কোনো সংখ্যাটা বের করতে গেলে আমরা যোগ করি। তাহলে ম্যাগনেসিয়াম একটা, এখন কি করব, যোগ করব কার্বন একটা প্লাস অক্সিজেন একটা, তার সাথে গুণ আছে তিনটা, তাহলে এই হলো 3 1 প্লাস, তার মানে হচ্ছে 5, পাঁচটি হলো এই অণুটার মধ্যে একটি অণুতে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট এর একটা অণুতে 5টি পরমাণু আছে। আচ্ছা, আমরা যাচ্ছি আরেকটা অংশের মধ্যে, আয়ন জিনিসটাতে। তো আয়নের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কোনটি ধনাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক, তা এরকম একটা প্রশ্ন মাসে তুমি দিয়েছিলা। নাম্বার 1 আমি যদি বলি, তারা বাংলাতে এরকম একটা প্রশ্ন দিয়েছিল সালফেট আয়ন, আমি সংকেতগুলো পরে লিখেছি সালফেট, হ্যাঁ। এরপরে 2 নাম্বার ফসফেট, নাইট্রেট, কার্বনেট এরকম ছিল। আচ্ছা, আমি ফসফেট লিখি PO4 2 মাইনাস আছে, আর সিরিয়াল সংকেত লিখতেছি কেন, বাংলাতে লিখবো। আচ্ছা, কার্বনেট লিখি কার্বনেট, পরে আসছে 3 নাম্বার সালফেট লিখছি, কার্বনেট, এরপরে হচ্ছে কি ফসফেট, 4 নাম্বার অ্যামোনিয়াম, আয়ন। আচ্ছা, এগুলোর আমরা যদি সংকেত লিখি, এখানে প্রশ্ন ছিল যে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক। তো ফসফেট সালফেটের সংকেত কি? সালফেটের সংকেত হচ্ছে SO4 তার 2 মাইনাস, এটা একটা রেডিক্যাল বা যৌগমূলক, আমরা এটা পড়বো আজকে। কার্বনেটের সংকেত হচ্ছে CO3 2 মাইনাস, এটাও একটা রেডিক্যাল বা যৌগমূলক, এরা সবগুলো মিলে একটা পরমাণু নিয়ে আচরণ করে। ফসফেটের সংকেত কি? PO4 3 মাইনাস, এটাও একটা রেডিক্যাল। অ্যামোনিয়ামের সংকেত কি? NH4 প্লাস, এটাও একটা রেডিক্যাল। তাহলে এখন তোমরা বুঝতেই পারছো যে কোনটা ধনাত্মক যৌগমূলক। এটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক। তাহলে ধনাত্মক যৌগমূলক হচ্ছে অ্যামোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন এরকম আছে। তা আমরা আসলে যৌগমূলক জিনিসটা কি, যখন এটা সম্পর্কে আমরা জানতে পারবো, তখন এরকম অবজেক্টিভের সম্মুখীন হইলে আর অসুবিধা থাকে না। তাহলে তোমরা শুরুতেই লিখবা আজকে, যেহেতু আমরা সংকেতগুলো শিখবো। হ্যাঁ, লিখো একটা প্রশ্ন, লেখো যৌগমূলক ও তাদের যোজনী, ইংলিশ হচ্ছে কি রেডিক্যালস, RADICALS, রেডিক্যালস এন্ড দেয়ার ব্যালেন্সেস। বাংলায় হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনীগুলো তুমি কিভাবে বুঝবা, সিম্পল হিসাব। তাহলে আমরা প্রথম যৌগমূলকের সংজ্ঞা দিব, আর যোজনীটা এখান থেকে সিম্পল, এখানে দেখবা প্লাস মাইনাস কতটা আছে। যৌগ মানে যোজনী সবসময় কি হয়, একটা নিরপেক্ষ সংখ্যা হবে, প্লাস মাইনাস হয় না। যেমন অ্যামোনিয়াম, তার যোজনী কত? যোজনী বলতে তুমি বুঝবো হাত একটা। ফসফেট, তার হাত কয়টা হবে? 3টা। কার্বনেট, তার হাত কয়টা হবে? 2টা, মানে যোজনী আর কি, যেটাকে বলি। সালফেট, তার হাত কয়টা? 2টি। তার মানে তাদের যে আধান বা চার্জ, এই চার্জ সংখ্যাটাই তাদের যোজনী সংখ্যার সমান। তাহলে আমরা বলবো যৌগমূলক জিনিসটা কি, বিস্তারিত সংজ্ঞার মধ্যে তুমি শিখতে পারবে। বড় করে সংজ্ঞাটা দিব, তুমি ইচ্ছা করলে এটাকে ছোট সংজ্ঞায় পরিণত করতে পারো। আমি দিচ্ছি একটা, তুমি লেখো 2 বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে, একত্রে যুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে
যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, ওই গ্রুপটাকে রেডিক্যাল বা যৌগমূলক বলে। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি এগুলো। স্যার একবার বলবেন? দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। লিখছো? ইয়েস স্যার। একটিমাত্র পরমাণু নিয়ে আচরণ করে, তাহলে ওই গ্রুপটিকে বলবা, ওই গ্রুপটিকে বলা হয় যৌগমূলক। ওই গ্রুপটাকে বলা হয় যৌগমূলক। এখন আমি খাঁটি বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি একটা সংজ্ঞার সাহায্যে ব্যাপারটা বোঝাই, তোমরা তো রাসায়নিক বিক্রিয়া কোনো শুরু করছো না, তাহলে এত বেশি এটা বোঝার কথাও না। আমরা এই যে লিখছি এই পরমাণুগুলো, আর ব্যাপারটাকে একটু আলোচনা করার সুবিধার্থে আমি বলি, তোমরা বর্গমূল পড়ছিলাম হয়তোবা, এটা 7 ছিল গণিতে, বর্গমূল 124 বর্গমূল নির্ণয় করো। তোমরা কি করতে হয়, এখানে আমি বিষয়টা দেখাচ্ছি। যেমন 124, এটাকে তুমি বর্গমূল করার সময় কি করতে, উপর একটা টান দিতা। মানে কি টানটা কি এটা বলতে পারে না, এটা একটা টান। এই টান বললে আসলে মান থাকবে না। হ্যাঁ, এটা টান না, এতে 2 এবং 4কে বন্ধনে আবদ্ধ করে ফেলা, এটাকে বলা হয় রেখা বন্ধন বা রেখা বন্ধনী আমরা বলি এটাকে। বন্ধনী বা বন্ধন আবির্ধানিক শব্দের অর্থে একই কথা, মানে দুইটি ভিন্ন শব্দ হলেও অর্থ একই প্রকাশ করে। তাহলে এটাকে আমরা 2 এবং 4কে রেখা বন্ধনে আবদ্ধ করলাম, মানে এটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী। বন্ধনী প্রধানত 4 ভাগিক, মানে 4টি প্রকারে আমরা বিভক্ত করি। প্রথম এটা হচ্ছে কি, যেটাকে আমরা বলবো রেখা বন্ধনী বা রেখা বন্ধন। এরপরে হচ্ছে প্রথম বন্ধন, দ্বিতীয় বন্ধন, তৃতীয় বন্ধন, এইভাবে দেওয়া হয়। তাহলে আমরা যাচ্ছি, এরপরে প্রথম, এরপরে হচ্ছে দ্বিতীয়, এরপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটস যেটা আমরা বলি। তাহলে 1 2 3 4 সবচেয়ে ফার্স্টে কাজ করতে হয় রেখা বন্ধনের কাজটা, পরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। যে তোমরা যেরকম পড়ছিলা সরলের মধ্যে বদমাশ একটা নিয়ম ছিল, বিওডি এমএএস, বদমাশ। তাহলে বিতে হচ্ছে ব্র্যাকেটস। ব্র্যাকেটস এর রুলগুলো কি ছিল, ব্র্যাকেটস এর রুলগুলো ওইটাই ছিল যে ফার্স্টে রেখা বন্ধনের কাজটা করতে হবে, এরপরে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো রেখা বন্ধন দিয়ে এরকম অনেকগুলো থাকে, আমি যদি একটা দেখাই, ধরো 3 যোগ 2, আমি একটা টান দিলাম উপরে, ভাগ 5, এটা রেজাল্ট কত হবে? বা এখানে আমি দিলাম, এইটার ক্ষেত্রে আমি আরেকটা দিয়ে দিলাম যোগ 1। এখানে কোনটার কাজ আগে করব, এরকম একটা প্রশ্ন যদি আসে,
এখানে কোনটার কাজ আগে করব? এই কাজটা আগে করব না এটা করব? নিঃসন্দেহে এটার কাজটা আগে করতে হবে। 5 ভাগ, এরপরে এটার তুমি ধাপ অনুযায়ী কাজটা করতে পারো আর কি। অর্থাৎ যেইটাই থাক না কেন প্রথমে আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হয়। প্রথম বন্ধনীর ভিতরে, এরপরে প্রথম বন্ধনীর ভিতরে যদি রেখা বন্ধনী থাকে তো রেখা বন্ধনীর কাজটাকে আগে করতে হয়। তাহলে আমাদের শুরুটা কি ছিল? শুরুটা এখানে গণিতের না, এখান থেকে একটা পয়েন্ট বোঝানো। বর্গমূল করার সময় আমরা অঙ্কগুলোর উপরে, এগুলোকে বলা হয় অঙ্ক, আর সব অঙ্কগুলো মিলে একটা সংখ্যায় পরিণত হয়েছে 124। এটা হচ্ছে কি একটা নাম্বার, আর 1 to 4 ডিজিট। তো এই ডিজিট গুলোর মধ্যে যখন 2 বা ততোধিক ডিজিটকে একটি রেখার বা একটা টান দিয়ে, যেটা তোমরা যেটা বুঝো আর কি, একটা টান দিয়ে আবদ্ধ করা হয়, তখন এই দুটি বা তিনটা চারটা ডিজিট গুলাকে একটাই পরিণত হয়ে যায়। এখন যদি আমি এখানে মনে করো 3 আমি বিয়োগ করতে যাব, তাহলে এটা থেকে আমি বিয়োগ করতে পারবো না। 24 থেকে 3 বিয়োগ করতে, অর্থাৎ এই যে আমি যদি এখান থেকে 25 বা কোনো একটা সংখ্যা বিয়োগ করতে, পুরোটাকে দিয়ে করতে হবে, এবং নিচে নামলে পুরোটা নামবে, একটাই পরিণত হয়ে যায়। ঠিক তেমনি একটা সংকেতের ভিতরে যদি আমরা এরকম লিখি যে সালফিউরিক অ্যাসিডের সংকেত, তোমরা শুনে মানে হয়তো থাকবে H2SO4, এই যে এই জায়গাটা অংশটা আছে, এটা হচ্ছে একটা রেডিকেল। রেডিকেল মানে SO4, এরা দুই, এখানে আছে 4টা আর একটা 5টি পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা পরমাণুর ন্যায় আচরণ করবে। যেমনটা এখানে 2 4 দুটি ডিজিট একত্রে হয়ে একটি, এই যে পাশে যে ডিজিটটা আছে 1 আছে, এই 1 এর সমান মর্যাদা সম্পন্ন সে হয়ে গেছে। আগে ছিল 3 অঙ্ক বিশিষ্ট, এখন যখন আমি এটার উপর একটা টান বা রেখা দিয়ে দিছি তখন 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে। এটা তোমরা যেই পড়াইছেন এগুলা হয়তো বা আলোচনা করছেন, যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা করা হয়েছে ক্লাস, এগুলা আলোচনা করার কথা। এখানে 3 ডিজিট ছিল, 3 ডিজিটকে যখন আমি রেখায় আবদ্ধ, মানে দুটি ডিজিটকে একটা টান দিয়ে আবদ্ধ করে ফেলা হয়েছে, তখন 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল এটা। ঠিক তেমনি আমরা একটা সংকেতের মধ্যে রেডিক্যালস বা রেডিক্যালস মানে কি, যৌগ মূলক সমূহ, বহুবচন। তো এই রেডিক্যালটা যেটা আছে সালফেটটা হচ্ছে কি, সে একটা পরমাণুর ন্যায় আচরণ করবে বিক্রিয়ায়। এই ধরনের ক্ষেত্রে আমরা বলতেছি যে 2 বা ততোধিক হতে পারে। যেমনটা আমি হাইড্রোক্সিল নিলাম OH, এটাও কিন্তু একটা রেডিকেলে পরিণত হইতে পারে। এরকম অসংখ্য তোমরা পাবে। তো রেডিকেল হচ্ছে 2 বা ততোধিক পরমাণু যখন একত্রে হয়ে একটা পরমাণুর ন্যায় আচরণ করে, তখন তাকে আমরা কি বলবো? এদেরকে আমরা যৌগমূলক বলবো। তা আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী কিন্তু বলি না অমুকের গোষ্ঠীটা ভালো, বড়। গোষ্ঠী বলতে কি বোঝায়? গোষ্ঠী বা সম্প্রদায়, সমাজ, পরিবার। পরিবার বলতে তো এই সবাই তো বুঝো, মা বাবা ভাই বোন ইত্যাদিদেরকে নিয়ে আমরা কি করি, এদেরকে বলা হয় পরিবার। পরিবার তো আর একটা সিঙ্গেল হয় পরিবার হয় না। হ্যাঁ, পরিবার, গোষ্ঠী, সমাজ, এই বিষয়গুলো তো আমরা সবাই বুঝি। ঠিক তেমনি একটা সংকেতের ক্ষেত্রেও এরকম রয়েছে, এরা কয়েকটা পরমাণু মিলে একটা কি হয়ে যায়, এদেরকে আমরা বলবো, সালফেটটাকে তো বলতে পারবো না, এরা একটা গোষ্ঠী। এই যে শব্দটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা একটা সংকেতের ভিতরে যদি এরকম একটা গোষ্ঠী হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা রেডিকেল বলবো। রেডিকেল বলতে আমরা কি, ইংরেজি শব্দটা শিখবা তোমরা, এটা কাজে লাগবে বেশি, বাংলাটা খুবই বেশি একটা কাজে লাগে না। এটা শুধুমাত্র বাংলা মিডিয়ামের আংশিক কাজে লাগে 9 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরপরে আর লাগে না। হ্যাঁ ঠিক আছে, পরে ইংলিশটি লাগে। তো রেডিকেল বা যোজনী কি বলে, যৌগমূলক। তো সালফেট একটা যৌগমূলক। এখন সে বিক্রিয়ায় কিভাবে মূলত একটা পরমাণুর মতো আচরণ করবে তাও একটু দেখি আমি। বিক্রিয়াটা বোঝা লাগবে না তোমার, কারণ বিক্রিয়ার অধ্যায়টা তোমরা এখনো পড়ো নাই। তো যেহেতু সংজ্ঞাটার মধ্যে আমরা পড়তেছি, এই জিনিসটা বুঝাই দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম সালফিউরিক অ্যাসিড দিয়ে শুরু করি, H2SO4 সালফিউরিক অ্যাসিড, প্লাস আমি একটা এখানে যে কোনো একটা ধাতু নেই, ধরো তোমরা যেটা চিনো, ম্যাগনেসিয়াম একটা ধাতু নিলে পরে এরা এমন একটা বিক্রিয়া করবে যে এই ম্যাগনেসিয়ামটা কি করবে, এটার পাশে যখন বসবে এইটা কিন্তু ভাঙবে না, সেই গোষ্ঠীটা বড়, এর সাথে এটা যায় বসবে আর এটা দূরে সরে যাবে।
তখন আসে কি Mg SO4 প্লাস হাইড্রোজেন। এখান থেকে আমরা কি বুঝলাম যে এই যে গোষ্ঠীটা আছে, যেভাবে তোমরা বুঝো বা এই পরিবারটা, আমরা পরিবার বলো না, এটাকে গোষ্ঠী বলি। এই গোষ্ঠীটা কিন্তু এই সংকেতের ভিতরে যেভাবে ছিল এখানে কিন্তু এভাবেই রয়ে গেছে। যেমনটা এখানে হাইড্রোজেন এন্ড এখানে ম্যাগনেসিয়াম একটা পরমাণু বিক্রিয়ার মধ্যে ছিল, এরা এই গোষ্ঠীটাও কিন্তু এভাবেই এইরকমই আচরণ করেছে। তাহলে আমরা বলতেছি যে রেডিক্যাল বা যৌগমূলক কি? রেডিক্যাল বা যৌগমূলক হচ্ছে দুই বা ততোধিক পরমাণু, দুই বা ততোধিক পরমাণু, দুইটা হইতে পারে বা বেশি হইতে পারে। তো দুই বা ততোধিক পরমাণুর কি হইতে পারে? একাধিক পরমাণু আসতে পারে। যেমন আমি এটার ক্ষেত্রে লিখলাম দুটি পরমাণু, একটা হচ্ছে দুটি মৌল, একটা সালফার আর একটা অক্সিজেন। এখন এটার আমি চারটা পরমাণু নিয়ে গেলাম। এর জন্য বলছি দুই বা ততোধিক মৌলের, এই যে একটা মৌল একটা মৌল, দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু। একাধিক পরমাণু মানে কি? সালফার একটা, অক্সিজেন চারটা, পাঁচটা পরমাণু হয়ে গেছে। দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে যখন একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন এই পরমাণু গুচ্ছকে বা গোষ্ঠীটাকে বা গ্রুপটাকে আমরা বলবো রেডিক্যাল বা যৌগমূলক। ঠিক আছে মাসিয়াত? স্যার। বুঝছো নি তুমি? সত্যি করে কও। জি স্যার, বুঝছি বুঝছি। না আমি মিছা তো কই না, সত্যি করে কও। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ। আদনান, ওয়াসিফ? নাই। বুঝছি স্যার। এরপরে রাকিব? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, কই যাও? স্যার বুঝছি আমি। জাহিন, ওয়াসিফ জাহিন। আচ্ছা, এরপরে আছে এখানে আরেকটা কেস বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীতে দেখব, এটা বুঝতে পার। এইটা কিন্তু তোমাদের এই ধরনের বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় রসায়নের ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে এবং একটা সংকেত গঠনের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ভূমিকা পালন করে। তো যেমনটা আমরা একটা সংকেত লিখার সিস্টেমটা শিখে ফেলবো, এখনই শিখতে পারবো। তো চলো আমরা সংকেত লিখার সিস্টেমটা শিখে আসি। এই যেহেতু রেডিক্যাল আমরা বেসিক্যালি ধরে নেওয়া যায় কিছুটা ধারণা পেয়ে গেছি। আমি বলবো না যে আমি এখান থেকে কি হয়ে গেছি, বিদ্যাসাগর হয়ে গেছি। আমি বলতে পারবো শব্দগুলোর সাথে আংশিক পরিচিত বা পরিচয় আমরা পেয়ে গেছি এগুলোর সাথে। চলি আমরা এই যে কয়েকটা রেডিক্যালের হাত জানবো। হাত জানলে কি হবে? ব্যালেন্স গুলো বা আমরা হাতগুলা বলি, অনেকেই তো হাত বুঝি, এর জন্য হাত দিয়ে বোঝানো যায় ব্যাপারটা কি। তে হাত যদি জানি তাহলে কি হয়, একটা যৌগ গঠনের ক্ষেত্রে কিছু নিয়ম আমরা শিখতে পারবো। সবগুলো না, অন্তত কিছু নিয়ম। স্বাভাবিকত অষ্টম নবম শ্রেণীর জন্য ধরে নেওয়া যে সবগুলাই হয়ে যায়। পরবর্তী ক্লাসগুলোতে হয়তো বা আরো বিস্তারিত তুমি শিখতে পারো। তো আমরা যাচ্ছি এই যৌগমূলকের, লেখো যৌগমূলকের নাম, তাদের যোজনী। যোজনী মানে তার চার্জ সংখ্যা যত, যোজনী হচ্ছে তত। এরকম আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, চার্টটা তোমাদের লাগবে। একযোজী, দ্বিযোজী এবং ত্রিযোজী মৌলগুলো মানে খাঁটি বাংলায় হচ্ছে একটা হাত আছে যার, দুইটা হাত আছে যার, তিনটা হাত আছে যার। আমরা একযোজী, দেখো একযোজী, যদি একযোজী শব্দটা ভালো না লাগে লিখবা। স্যার জি স্যার। রেডিক্যাল ছাড়াও কি চার্জারের যে ইয়েটা সমান হবে? রেডিক্যাল ছাড়াও হয়, মানে চার্জ সংখ্যা তার যোজনী সংখ্যা সমান হয়। যেমন আমি এটা লিখলাম, এটা যে কোনোটা হোক, হ্যাঁ এটার হচ্ছে মাইনাস লেখা, তার মানে তার যোজনী হবে 1। এখন যদি মাইনাস মাইনাস, আমরা আগে কি করতাম যে প্লাস প্লাস প্লাস, মানে তিনটা প্লাস, এই কারণে এখন আমরা কি করি, সংক্ষিপ্ত করে ফেলছি। এটা আপডেট ভার্সন আর এটা হচ্ছে ওল্ড ভার্সন। এটা বুঝো তো, এটা অ্যান্ড্রয়েড ভার্সন। এখন এইটা ব্লুটুথ বয়, বুঝতে হবে।
যে আগে মাইনাস মাইনাস ছিল, আমরা যে এই যে দেখো একটা জিনিস আমরা লিখেছি, একটু আগে লিখছিলাম SO4 2 মাইনাস লিখছিলাম, ঠিক না? এটাকে আগে এভাবে লেখা হইতো SO4 মাইনাস মাইনাস। কথা এটাও সঠিক, এটাও সঠিক, তবে এটা হচ্ছে আপডেট আর এটা হচ্ছে ওল্ড ভার্সন। তো যেহেতু এই এটা ওই এটা এখন লেখা হয় না সাধারণত, তার মানে যে এটা কেউ লিখলে যে ভুল, এটা সঠিক না, এটাও ঠিক আছে, তবে এটা হচ্ছে কি আপডেট। বুঝতে পারছো? এটা হচ্ছে নোকিয়া 1100 ফোন, আর এটা হচ্ছে কি এখন ধরো একটু আপডেট দিতে, ও ধর আমার 1100 পরিবর্তে এখন এই যে এইগুলো আসছে না, কিতাবা এটা এই M31 এটা মডেল বেরিয়েছে, এই যে এগুলা। তো ঠিক তেমনি ফসফেটের ক্ষেত্রে PO4 আমি যদি এখানে 3 মাইনাস লিখি, তার মানে বুঝতে হবে এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো, PO4 মাইনাস মাইনাস মাইনাস, একই কথা, ঠিক আছে? আমি যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লিখি L প্লাস প্লাস প্লাস, এটাও সঠিক, কিন্তু এভাবে লিখতে গেলে পেজ লাগবে বেশি, দেখতে কষ্ট হয়, সময় নষ্ট হয়, এর জন্যই আমরা শ্রেষ্ঠ কাজটা করে নিচ্ছি, প্লাস 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 হুদাই না লিখে 3 প্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাচ্ছি এইগুলোর। তোমার প্রশ্ন ছিল প্রেডিকেট ছাড়াও যদি প্লাস মাইনাস বা চার্জিত থাকে, হ্যাঁ থাকলে যতটা প্লাস থাকবে বা যতটা মাইনাস থাকবে ততটাই তার যোজনী হবে। একটা কথা বলা উচিত, যোজনী বলতে একটি নিরপেক্ষ ডিজিট বা সংখ্যাকে বোঝায়, ঠিক আছে? একটা অঙ্ক বা অঙ্ক আর সংখ্যা তো তোমরা সবাই বুঝো, 0 থেকে 9 পর্যন্ত এগুলাকে বলা হয় অঙ্ক, আর এরপরে যা আমরা লিখি তাদেরকে বলা হয় নাম্বার। ইংলিশে নাম্বার, বাংলায় হচ্ছে নম্বর, আর এগুলোকে বলি আমরা কি অঙ্ক, ইংলিশে হচ্ছে ডিজিট। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা একটা বিষয় এখানে পাবো যে যোজনী বলতে কোনো সময় প্লাস বা মাইনাস হবে না, যোজনী সবসময় একটি পিওর ডিজিট বা নাম্বার হয়, মানে এখানে কোনো প্লাস মাইনাস দেওয়া যাবে না। কিন্তু চার্টস বললে, চার্টস বা আধান যদি বলা হয়, সেটা তো আধান বলতে আমরা কি বুঝি, হয় ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে, ত্যাগ বা গ্রহণ যদি হয় তাহলে অবশ্যই প্লাস মাইনাস লিখতে হবে, উইদাউট জিরো, মানে জিরো ছাড়া যে কোনো সংখ্যা যদি হয় তাহলে এটাকে প্লাস মাইনাস লিখতে হবে, কিন্তু যোজনীর জন্য লাগবে না। তা চলো এরকম আমি যদি লিখি P(3), এখানে আমি আচ্ছা P(4) 3 মাইনাস লিখলাম, তাহলে এটার আধান হচ্ছে 3, এটার আধান বা চার্জ 3, বাট যোজনী কত? যোজনী সব সময় শুধু 3। যেমন আমি যদি এটাকে লিখি এর আধান কত, এর আধান আমি বলবো কত, মাইনাস এর আধান, তাহলে এর যোজনী কত? যোজনী ইংরেজি শব্দ হবে ব্যালেন্স, আর যোজনী কত? স্যার এই ক্ষেত্রে 3 মাইনাস লিখবো না, এখানে তো -3 বললে 3 মাইনাস লেখা হয় না, তুমি যখন আলাদা করে লিখবা তখন এটাকে কি করা হবে, তুমি -3 +3 এভাবে লিখতে হবে। আর তুমি যখন এটা সংখ্যার পাশে বা উপরে লিখবা তখন এটা এই সাইডে লিখতে হয়। তো এটা 3 মাইনাস আবার এটার মধ্যে আছে, এটা একটু পরে বুঝবা এটা। তো তোমরা আসলে ক্লাস 6 একটা অংশ পড়ছিলা, 6 এ গণিত এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, আর 6 এ এইগুলো যে পড়ছিলা স্থানীয় মান আর স্বকীয় মান, তোমরা এটা পড়ছো না? এগুলা পড়ছো নি ওয়াসিম? মাসিয়াত, পড়ছিলাম স্যার। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এইগুলোর ক্ষেত্রে আমরা দেখব চার্জ বা আধান হচ্ছে, চার্জ বা আধান জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সে কতটা ইলেকট্রন ত্যাগ করলো বা গ্রহণ করলো, ত্যাগ বা গ্রহণ করা যেহেতু এটা বোঝানো হয়, সুতরাং এটাকে প্লাস বা মাইনাস দিতে হয়। আর যোজনী হচ্ছে তার একটা স্বকীয়তা, মানে তার কতটা হাত আছে। তাহলে হাত সংখ্যা তো আর কেউ মাইনাস করতে পারে না, আমার 2টি হাত আছে,
আমি দেখালাম এই দুটি হাত, আমি কি বলতে পারবো আমার -2 হাত? এটা কি? ইহা হাস্যকর, অপ্রচলিত, স্বঘোষিত, অলিখিত কথাবার্তা। ঠিক আছে? তো আমি এখন যেটা বলতেছিলাম, কয়েকটা এখান থেকে শব্দ পাশাপাশি লিখে দিচ্ছি, এটা মনে রাখবেন। একযোজি মানে যাদের যোজনী এক, এইরকম রেডিকেল ওরা কারা লিখতেছি। দেখো একযোজি বা যাদের লেখবা, যারা যোজনী মনে রাখতে পারো না লেখবা যে সকল যোগমূলকের হাত একটি তাদের নাম একযোজি। একযোজি রেডিকেল আমি পাশাপাশি দিলাম, এটা হলো 4 অঙ্কন করে দিচ্ছি। এরপরে কি লিখবো? দ্বিযোজি বা বাংলা শব্দ দ্বি বলতে দুই বোঝায়, দ্বিযোজি, এইগুলো দ্বিযোজি। এরপরে ত্রিযোজি, যোজি। আচ্ছা, আমরা বাংলা এবং সংকেত দুটি লিখে দিই, কিন্তু ছোট ক্লাস মজা লাগবে লিখতে পড়তে। অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া হচ্ছে সংকেত, আর যদি তার রেডিকেল হয় তাহলে হবে অ্যামোনিয়াম। তাহলে সংকেতটা কি হবে? NH4 প্লাস। তার মানে একটি প্লাস থাকার কারণে তার যোজনী হচ্ছে এক, নামটা কি? অ্যামোনিয়াম। আচ্ছা, নাইট্রেট, NO3-। এইটা ব্র্যাকেট কেন দিচ্ছি? এই কারণে দিচ্ছি কারণ এটা আর এটা একই কথা। এটা আমাদের মাতৃভাষা আর এটা হচ্ছে কি সাংকেতিক ভাষায়। আমি তো একটা অপরটাকে বোঝানোর জন্য দুটি একই শব্দ যেহেতু একটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে রাখছি, যেটা তুমি বুঝো, যেটা তুমি না বুঝো। আচ্ছা, তাহলে হচ্ছে নাইট্রেট, NO3 অথবা এটা। তো এটা আমরা কি করব? সংকেত যখন লিখব তখন সাংকেতিক ভাষা ব্যবহার করব। ঠিক আছে? তারপরে হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড এটা হচ্ছে হাইড্রোক্সাইড, অক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সাইড, হ্যাঁ অক্সাইড, মজা লাগে না, অক্সাইড। এটা হচ্ছে OH মাইনাস দিলেই হচ্ছে। এগুলো হাইড্রোক্সাইড। আর কোনটা দিতাম? তোমরা তো আর বেশি লাগতো না, বেশি নাইট্রাইট দিয়ে দিই। নাইট্রাইট, এটা হচ্ছে নাইট্রেট দিছি না, এটা হচ্ছে নাইট্রাইট, লাগতো না, তিনটেই মনে রাখো তুমি। এরপরে দ্বিযোজি। দ্বিযোজি কারা? সালফাইড, সালফাইড, সালফেট দিতাম নাকি? সালফেট লিখবি না, সালফাইট। সালফেটের সংকেত হচ্ছে SO4 2-, সালফেট। আর সালফাইড যদি হয় তাহলে SO4 না হয় SO3 হবে 2-, একই কথা। আর পরে যেটা লাগবে এটাগুলো দিচ্ছি। কার্বনেট, কার্বনেট, ইয়েস, ধন্যবাদ। কার্বনেট, CO3 2-, এটা হচ্ছে কার্বনেট। তারপরে সালফেট, কার্বনেট, নাইট্রেট, ফসফেট। আর কোনটা দিতাম আর কোনটা বাকিগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, দুইটাই থাক। ঠিক আছে? ত্রিযোজি, ফসফেট, PO3, এটা হবে PO4 3-। তো এই গেল, আমরা আপাতত এই যদি পারি সংকেত আরামসে লিখতে পারবো, বেশি লাগবে না, বেশিগুলো আরো বড় বড় হয়ে শিখবাই। তাহলে আমরা দেখলাম এখানে হচ্ছে 3টা দিছি, এখানে 2টা আর এখানে একটা। 3 2 5 আর 1 6, এভাবেই তোমাদের হবে জয়, না পারলে লাগবে ভয়। ঠিক আছে? তো দেখি আমরা এইগুলো দিয়ে কেমনে সংকেত হয়। তো এইগুলো দিয়ে আমরা যখন সংকেত জানবো তাহলে আমরা আরামসে সংকেতগুলো পড়তে পারবো। তো দেখো এদিকে কয়েকটা মৌলের, আমরা যে কয়েকটা মৌলের যোজনী সম্পর্কে জানতে হবে। তো মৌলের যোজনী গুলো বলতে কি বোঝায়?
পর্যায় সারণীর গ্রুপ এ কে অর্থাৎ তোমাদেরকে সরাসরি মৌলগুলোর মধ্যে কয়েকটা নাম দিয়ে দিচ্ছি। লিনা কে রুবি সেসিলিস, লিনা কে রুবি সেসেফেলিস, এরা সবার হাত হচ্ছে এক, মানে এদের দুজনই হচ্ছে এক, এরা এক। লিনা কে রুবি সেসেফেলিস, স্যার এটা কি উপর থেকে নিচ পর্যায় সারণী? হ্যাঁ এটা উপর থেকে নিচে, মানে এই এই যে সব সেটা কি পর্যায় সারণী এক? জি পর্যায় সারণীর গ্রুপের এক নাম্বার গ্রুপটা কি, এটি সবার হাত হচ্ছে এক বা দুজনই এক, ঠিক আছে। সাথে আরেকটা হচ্ছে এগুলো সাধারণত ধাতু যাদের এরা প্লাস ধরি আমরা, মানে এর সাথে মাইনাস এসে বসে, তাহলে আরেকটা পাশে এনে দিতেছি, আরেকটার দুজনই এক হয় এরকম। ফুলকলির বাড়িতে ইট হবে, ফুলকলির বাড়িতে ইট আছে, আছে মানে এটি, এরাও হচ্ছে এক। তাহলে এই দুইটার কি আছে, এটার এরো এক, এর মানে সবগুলার যোজনী হচ্ছে এক। আচ্ছা আরেকটা জানবো, এক দুই তিনটা জানলে হচ্ছে। দুই যোজনী হয় কাদের, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, এই গেল এরা সবার যোজনী হচ্ছে দুই। ওরা কারা, যাদের হাত দুই, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। অথবা বিধবা মায়ের কালা সন্তান বাদশা রহিম, এই যে এরা মানে যেখানে এদেরকে মনে রাখতে হবে এদের হাত সবসময় দুটা। যদি তুমি একটা হাত দেখাও তাহলে আরেকটা হাত বুঝে নিতে হবে যে আরেকটা হাত রয়ে গেছে। এর সাথে আরেকটা আছে, মানে প্রথমটা যেটা লিখতেছি এটা বুঝবো প্লাস, আর পরেরটা যেটা লিখতেছি এটা বুঝবো মনে মনে ধরে নিব মাইনাস, মানে এরা হচ্ছে অধাতু। ও এসএসসি তে পড়ে, ও এস এসই এসই তে পড়ে, তে টি পড়ে মানে পি, পড়ে পি ও, ওকে ভালো লাগতো না। যদি ভালো না লাগে মনে রাখবা, অফিসে সেদিন শনি, টেলিফোনে প্রবলেম, প্রবলেম উচ্চারণটা কি আমরা বিকৃত সুরে আমরা পড়বো প্রবলেম, পি ও, পলোনিয়াম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, পলোনিয়াম যে একটা যৌগ আছে পৃথিবীর হাস্যকর যৌগগুলোর মধ্যে একটা, আমরা যখন এই যে পলোনিয়াম অক্সাইড বলবো পিও, তোমরা জানো ও ও মানে এটাকে যদি কেউ ভুল করে এভাবে লেখে পি ডবল ও, মানে হচ্ছে পায়খানা হয়ে যায়, যেটাকে বলা হয় পলোনিয়াম অক্সাইড। তো এটা হচ্ছে, এটা রসায়নের একটা মজার বিষয়, এটা নিয়ে আলোচনা করলাম না এখন। পলোনিয়াম অক্সাইড, পলোনিয়াম অক্সাইডকে কি বলা হয়, এটা আসলে দেখবে মজার কাহিনী আছে এটার মধ্যে নিয়ে, পায়খানার কাহিনী এটা। তো যাই হোক আমরা দেখলাম এই এদের হাত হচ্ছে দুইটা, এদের হাত হচ্ছে একটা। এখন আসে 3 নাম্বার, ওরা কারা, তিন যাদের হাত, তিন হচ্ছে আমরা বলবো তিন তিন তিন, বেগুন, আলু, গাজর, ইন মানে ভিতরে, ফলের ভিতরে টিএল, এটা হচ্ছে টিএল, থ্যালিয়াম। এই হচ্ছে ওরা, এদের যোজনী হচ্ছে 3। আমরা কিন্তু মনে রাখবো যে সবগুলো লাগবে না, আংশিক লাগবে, এইটি মনে রাখবো। আরেকটা 4 এর ক্ষেত্রে বলে দিই, কাল সিলেট গেলে আমাদের সিলেটের কাহিনীটা লিখে দিই। এদের 4 তারা কাল সিলেট গেলে সোনা পাবে। যদি স্বর্ণ না পাও তাহলে মনে রাখবা বর্তমানে শীতের দিন কাশ হয়ে যায়, মানে কাশির সিরাপ যেন টিনের পানি, টিনের সংকেত কিন্তু এসেন, মানে একটা হয়েছে কি টিনের মধ্যে পানি পড়লে ফুটে ফুটে পড়ে না, এক জায়গায় ঔষধ কোম্পানি, জালফা কোম্পানি বাইরেছে একটা ঔষধ কোম্পানিটা এরকম, কাশির মানে খাসি না কিন্তু খাসি এইরকম ওই যে কাশির সিরাপ যেন টিনের পানি। ব্যাপারটা হচ্ছে কার্বন, সিলিকন, গ্যালিয়াম, এরপর হচ্ছে কি টিন, লেড, সীসা। এটি দরকার নাই, তোমার খালি হাতটা মনে রাখলেই। আচ্ছা এই গেল আমাদের এইগুলার কাজ। এখন এরা নিয়ে কিভাবে যৌগ গঠন করব এই জিনিসটা আমরা একটু শিখে আসি।
অনেকগুলো আমি যৌগ মৌল লিখছি এখানে। এটি সম্পর্কে আমরা এখন একটা ধারণা নিব এরা কিভাবে যৌগটা গঠন করে। যৌগ গঠন করা মানেই হচ্ছে এরা বন্ধনে একটা আবদ্ধ হয়ে পড়া। যৌগ গঠন করা মানেই হচ্ছে কি একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়া। তো বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সূত্র আছে, তোমরা সবাই জানো। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে যখন কি করি যে পাশে অনেক সময় হাসে, অনেকে আবার পানিতে ভাসে। তো যাই হোক, কিন্তু একজনের একজনের পাশে যখন থাকে এভাবে ধরে না, হাতে এইভাবে এভাবে ধরতে পারে, একটার ঘাড়ে হাত আর একটা রাখে। অনেকে বলে গলাগলি, গলার গলি তো হয় না, মানে গলার উপর হাত দেয় আর কি। কানাকানি মানে কি কানে কানে তোর কথা হয় না, কানে মুখে কথা হয়। তো যাই হোক, তা আমরা অনেকে বলি যে গলাগুলি হয়ে হাঁটতেছে, মানে কি তার গাড়ির উপর তার হাত, ওইটার গাড়ির উপর ওইটার হাত, এরকমই তো না। আমারটা আমার উপরে দিলে তো আর বন্ধন হবে না, এটা পাগলামি হবে। তো ঠিক তেমনি মৌলগুলোর ক্ষেত্রেও একই রুল বা একই নিয়মে তাদের মধ্যেও বন্ধন হয়। আবার অনেক সময় বন্ধনের মধ্যে রন্ধন হয়, রন্ধন মানে ভেঙেও যায় ভিন্ন কারণে। যেমনটা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে তাদেরও বন্ধন ভেঙে যায়, একই বিষয়। তাহলে বন্ধন গঠনের সূত্রটা কি? একটার যোজনী আর একটার সাথে লিখতে হয়, সাধারণত এই নিয়মেই বন্ধন গঠন হয়। মনে করো এ এবং বি দুজনের মধ্যে একটা বন্ধন হবে, তাহলে আমাদের জানতে হবে কার কয়টা হাত আছে, খাঁটি বাংলায় কার কতটা যোজনী, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি। দেখো, ধরে নিই আমি এর হাত সংখ্যা বা যোজনী যাই বলি, আমি এটাকে সংখ্যায় লিখে নিলাম, এটা হচ্ছে এক্স। বির হাত সংখ্যা হচ্ছে এটা দিতাম এম দিব, আমার আন্দাজে যে কোনো টক্ক ধরলে দিস। তাহলে কি বুঝলাম এখান থেকে? এর হাত হচ্ছে এক্স, বির হাত হচ্ছে এম। ওয়াই ধরলাম না, কারণ তোমরা মুখস্থ করে ফেলবা, বুঝে যাও, মুখস্থ করার দরকার নাই। এখন এরা দুজন যখন পাশাপাশি, যেটা আমরা বুঝি, গলাগলি করবে, তাহলে কিভাবে হবে? এর হাতটা তারে দিবে আর এর হাতটা তারে দিবে, তখনই তাদের মধ্যে একটা মহব্বত হবে বা বন্ধন গঠন হবে। তো দেখতে হবে সবে কিভাবে বন্ধন গঠন করে, কখন, কবে। দেখি এ বি পাশাপাশি এখন চলে আসলো, এর হাত হচ্ছে এক্স, তার মানে এটার নিচের দিকে আসবে। বির হাত হচ্ছে এম, এটার নিচের দিকে আসবে। এই হচ্ছে তার বন্ধন গঠনের সূত্র। আর এই সূত্র থেকেই তার নতুন একটা নাম পাই আমরা, নতুন একটা যৌগ পাই। এটাকে আমরা বলি যে সুন্দর সুন্দর যৌগের নাম। আর এখন আর এক্সট্রা কিছু বললাম না। তো এইভাবে আমি কয়েকটা যৌগের সংকেত দেখাই দিচ্ছি। রেডিকেল নিয়েও হতে পারে, রেডিকেল ছাড়াও যৌগ হতে পারে। আমি যদি এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলি Mg, আমরা একটু আগেই দেখলাম ম্যাগনেসিয়ামের হাত হচ্ছে দুইটা। তো যেহেতু ফার্স্ট এখানে দেখাচ্ছি এটা ম্যাগনেসিয়ামের হাত, হাত কতটা? দুটি হাত আছে। মনে রাখতে হবে হাত যার দুটো আছে, আমি দুটো হাত এইভাবে দেখাইতে পারি, এইভাবে দেখাইতে পারি, এইভাবে দেখাইতে পারি, বিভিন্ন স্ট্রাকচারে। এই স্ট্রাকচারগুলো পরবর্তী ক্লাসে শিখবা কেমনে হাতগুলো দেখানো। তবে আমরা এখন ছোট বাচ্চা, তার মানে ছোট বাচ্চাদের হাতগুলো বিভিন্ন স্টাইলে থাকবে, এইভাবে এইভাবে থাকবে। এবার না আমি যদি এইভাবে দেখাই তাহলে কোবা সারা যে নাসারাসি করে নো। এই হাতগুলো দেখানোটাকে আবার একটা বলা হয়, এটাকে গাঠনিক সংকেত বলা হয়, এটাও পরে শিখবো। তা আমরা শুধু দেখবো কিভাবে তাদের মধ্যে বন্ধনটা গঠন করে। আমি যদি এখন যাই, একটু আগে যেটা লিখছিলাম, ধরো PO4, এটার সাথে এর মধ্যে কেমনে মহব্বতটা হবে বা বন্ধনটা হবে বা যৌগটা হবে। তো এটার যোজনী বা তিনটা আমি জানি, তোমরা এটা জানো দুই, তাহলে কেমনে তার বন্ধনটা হবে? তাহলে লিখবা পাশাপাশি না, লিখো Mg, এটা জানো PO4 লিখা হয়েছে। এখন এর হাত কয়টা? তিনটা। তাহলে এর হাতটা এর সাথে দিতে হবে, এর সাথে দেওয়া মানে কি এর নিচের দিকে দেওয়া, মানে পরমাণুটা বোঝানো। দিলাম 3। এর হাত কয়টা? দুইটা। আমি যদি এখানে 2 দিই, তার মানে এটা 42 হয়ে যাবে, যা চরম একটা ভুল হবে। সুতরাং রেডিকেলের পাশে সবসময় মনে রাখবা, রেডিকেলের পাশে 2 বা তার বেশি সংখ্যা লিখতে গেলে অবশ্যই বন্ধন দিতে, মানে কি বন্ধনী দিতে হবে। আমি আবার বলতেছি, রেডিকেলকে যদি আমি কি করি, পরমাণু সংখ্যা অরবে যে হাত সংখ্যা লিখে যাই,
তাহলে বন্ধনী দ্বারা আবদ্ধ করে তাকে লিখতে হবে, অর্থাৎ এই যে বন্ধনীটা দিতে হবে। আর না হলে এখানে 42 হয়ে যাবে, যেটা একটা হাস্যকর, অযৌক্তিক, ভিত্তিহীন, মূল্যহীন, লজ্জিত সংকেতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের একটা সংকেত। এখন যদি আমি আরেকটা সংকেতের ক্ষেত্রে যাই, ধরো এইটার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম না লিখে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যাই, আমি পয়েন্টগুলো সবগুলো বলে যাচ্ছি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যাই, দেখো অ্যালুমিনিয়াম Al আর ফসফেট হচ্ছে PO4। এখন আমরা জানি এবং আমরা সবাই মানি, একটু আগে যেগুলা লিখছিলাম হাতগুলো এখান থেকেই খুঁজে আনি। দেখো এইদিকে কি, এটার হাত হচ্ছে 3টা, এটার হাত হচ্ছে 3টা। যখন দুই বা ততোধিক রেডিক্যাল অর মলিকুলার বা মৌল মিলে এরা একটি কম্পাউন্ডে বা যৌগে পরিণত হয় এবং এদেরকে কি হয়ে যায়, যৌগ মানে তাদের হাত সংখ্যা সমান হয়ে যায়, তখন আর লেখা লাগে না। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা অনেক সময় কি করি 6:6 মানে কি অনুপাত আর কি, 6:6। এটাকে ক্ষুদ্র করলে কি হয় 1:1, যা ক্লাস 7-এ তোমরা পড়ে এসেছো গণিতে অনুপাতে। ছোট করে ফেলা, তাহলে এটাকে আমি 3 লিখবো, আর এটা যেহেতু রেডিক্যাল 3 লিখবো 3 ব্যাপারটা কিন্তু ফ্রি। এটা লিখলি কি আর না লিখলি কি, ভাগ করে ফেললাম, এটা 1 এটা 1 1 1 লেখা লাগে না। অর্থাৎ এই সংকেতটা হবে অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে AlPO4 এই পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি হাত এটারটা দিলাম না, এটারও হাত দিলাম না। হাত এই কারণে দেওয়া হচ্ছে না, উভয়ের হাত সংখ্যা সমান। যদি উভয় পরমাণুর হাত সংখ্যা সমান হয়ে যায় তাহলে কারো হাত লিখার প্রয়োজন নেই। যদি গুণিতক হয় তাহলে লঘিষ্ঠ করতে হয়। লঘিষ্ঠ মানে ছোট করতে হয়। এক্সাম্পল দিচ্ছি, আমরা কার্বন ডাই অক্সাইড যে সংকেতটা লিখি বহুল প্রচলিত এবং সবার একটি পরিচিত সংকেত কার্বন ডাই অক্সাইড, তাহলে সি এবং ও। আমরা জানি কার্বনের হাত হচ্ছে 4টা, যেটা আমি ওই সাইডে একটু আগে লিখছিলাম। অক্সিজেনের হাত হচ্ছে 2টা, তাহলে কিভাবে লিখবো, কার্বনের হাতটা তার সাথে 4টা লিখলাম, অক্সিজেনের হাতটা হচ্ছে কার্বনের সাথে লিখলাম। এখন একটা বিষয় এখানে সুস্পষ্ট আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে কার্বন এর হাত মানে কার্বনের পাশে যেটা আছে পরমাণু সংখ্যাটা, এটাকে বোঝানো হচ্ছে। অক্সিজেনের নিচে যে পরমাণু সংখ্যা আছে একটি অপরটির কে দেখা যাচ্ছে, মানে এরা কিন্তু গুণিতক বা উপগুণিতক। এটাকে গুণ করে পাই, ওটাকে ভাগ করলে পাই। গুণ করে যেটা পাই এটাকে বলা হয় গুণিতক, আর ভাগ করে যদি পাওয়া যায় তাহলে এটাকে বলা হয় উপগুণিতক। আমি সাথে সাথে গণিতের অংশটা আলোচনা করে যাচ্ছি। তাহলে যদি গুণিতক হয়ে যায় তাহলে ক্ষুদ্র করতে হয়, তাহলে ক্ষুদ্র করি, 2 দ্বারা ভাগ করি, C1 ও 2। 1 লেখা লাগে না, যেমনটা আমি লিখবো না যে 1x + 1y এই সকল লিখি না। কেন? কারণ 1 লেখার প্রয়োজন নেই, এই হিসেবে CO2 লেখা হয়। অতএব কার্বন ডাই অক্সাইডের সংকেত এটা 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 একই বিষয়, কিন্তু এটা হচ্ছে এটা লঘিষ্ঠ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই হিসেবে তোমরা একটা সংকেত লিখবা, তারপরে আমি বলবো যাকে সে মানে হয় খাতা দেখাইবা, অন্যথায় এই SMS করে দিবাই। আচ্ছা নাহলে আমি তো মানে জিজ্ঞেস করবো, বললেই বুঝতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা লিখবা অ্যালুমিনিয়াম, আমি সংকেতই বলিতেছি, অ্যালুমিনিয়াম নাইট্রেট Aln। হ্যাঁ বললাম, আমি তো সব বলেই দিছি। আচ্ছা এটা হবে না, হ্যাঁ অ্যালুমিনিয়ামের হচ্ছে 3টা, নাইট্রোজেন হচ্ছে 3টা, 3 3 মানে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে Ln। যে তোমরা লেখো একটা অ্যালুমিনিয়াম কার্বনেট, বাংলায় প্রথম লেখো, সংকেত পরে লিখবা। লেখো অ্যালুমিনিয়াম কার্বনেট, পাশে লিখে দিচ্ছি অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম কার্বনেট লবণটা আমার কাছে আছে, বানানটা লিখে দিচ্ছি অ্যালো, আসলে অ্যালু বলা যায়, এটা আলু না, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 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 কার্বনেট।
হ্যাঁ সংকেত লেখো। এটা অ্যালুমিনিয়াম না হলে অ্যালুমিনিয়াম হলে বেটার। হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালো না, অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম কার্বনেট, কারণ এটাকে আমরা অ্যালুমিনিয়াম বলি না। আচ্ছা সংকেতটা কেমন হবে? প্রথমে খাতা দেখাই ভাই। আহ, খাতা দেখাই ভাই। বলো দেখি, আমি তারা জিজ্ঞেস করে আসি। 4 জন আছে এর মধ্যে। ওয়াশিপ নাই, ওকে। আদনান, রাকিব, আমরা মাসিয়া দেখো। মামনি কও, সংকেতটা বলো, কি লিখছো? স্যার এ অ্যালুমিনিয়ামের এল আর কার্বনেটের সি। আচ্ছা অ্যালুমিনিয়ামের এল এল, এরপর কার্বনেটের সি। না কার্বনেটের হ্যাঁ সি ও ও ও ও না 3। এই যে ও ও না, এভাবে লিখবো CO3, এটা হচ্ছে রেডিকেল, একটু আগে বলছি রেডিকেল। এখন এটার ক্ষেত্রে আমরা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিভাবে করব? এই কার্বনেটের ব্যালেন্স হচ্ছে কত, মানে দুজনই ব্যালেন্সটা শিখে রাখবেন। ব্যালেন্স মানে দুজনই ব্যালেন্সই যেটাকে বলা হয়। তো এইটার হচ্ছে 3 আর এইটার হচ্ছে, মানে অ্যালুমিনিয়ামের হচ্ছে 3 না, তাহলে এখানে 3 লিখতে হয়। কিন্তু আমি একটু আগেই বলছি, যদি রেডিকেলের পাশে তুমি কি লিখো, ডিজিট বা সংখ্যা লিখো, তাহলে বন্ধনী দিতে হবে। তাহলে বন্ধনী দাও এখানে, এই দিলে একটা বন্ধনী। এখন আসি কার্বনেটের ক্ষেত্রে কত। কার্বনেটের হচ্ছে 2, তো এখানে কত হবে 2। আর অ্যালুমিনিয়াম কার্বনেটের সঙ্গে হচ্ছে এটা। আদনান কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে কেমন হবে? অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে সেমই হবে, জাস্ট কার্বনেটের জায়গায় সালফেট হয়ে যাবে। এখানে যদি আমরা সালফেট বলতাম তাহলে হয়ে যেত। তাহলে এখন লেখো বাসার কাজ, আমি সংকেত দিয়ে দিচ্ছি, কিছু বাসার কাজ তোমরা লিখবা, দ্রুত লিখবা। বাংলায় লিখো প্রথম, আর যদি তোমরা লিখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি লিখে দিব। প্রথম লেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট। অ্যালুমিনিয়াম নাইট্রেট 10টা যোগ দিমু। অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম সালফাইড। আমি প্রথম থেকে 3টা মৌল দিয়ে দিব আর কি। একটা দিলাম 3, হ্যাঁ আমি আবার বলতেছি, অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম সালফাইড, লাস্টে টো, অ্যালুমিনিয়াম সালফাইড। এই গেল। এখন সোডিয়াম দিয়ে দেওয়া হবে। সোডিয়ামটা হবে এরকম, আমি পাশাপাশি একটু লিখে দিচ্ছি দিচ্ছি লিখবো সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম নাইট্রেট, নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম, এরপরে হবে কি সোডিয়াম কার্বনেট, সবাই লিখতে হবে। এরপরে হচ্ছে সোডিয়াম ফসফেট, এরপরে লিখবে সোডিয়াম হাইড্রোক্সাইড, 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 এরপরে হচ্ছে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড। 1 2 3 4 5, তাহলে 5 5 10 হয়েছে না? হ্যাঁ, তো সোডিয়াম শেষ, অ্যালুমিনিয়াম হলো। এখন যাব আরেকটা, এই জায়গাটা শুধু চেঞ্জ করে আসবে, সহজ দিকে দিচ্ছি না। হ্যাঁ,
তাহলে লেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম একই কথা। ম্যাগনেসিয়াম সালফাইড মানে ম্যাগনেসিয়াম এটা লিখছিলাম কি, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম সালফাইড। একই তিনটা মৌল দিয়ে রেডিক্যালস এর সমন্বয়ে গঠিত যৌগসমূহ লিখে তোমরা পিডিএফ করে পাঠিয়ে দিবে। বেশি সময় লাগবে না, আমার মনে হয় 10 মিনিটের ভিতরেই সব কমপ্লিট হয়ে যাবে। মাসিয়া, ও মাসিয়া, জি স্যার। পারবা? পারবো স্যার। আলহামদুলিল্লাহ। তো তোমরা এ করো, দেখছো বিরতিহীন ভাবে আমরা কোনো নাই আজকে, কোনো মানে কি বলে এই স্টেপ মাঝখানে 40 মিনিটসের মধ্যে কেটে যায় নাই, অনর্গল চলতেছে। তো যাই হোক, আমরা রবিবারে এই অধ্যায়ের বাকি রয়েছে যে ড্রাই সেল বা আরো অনেক কিছু বাকি আছে, এটা পড়বো। আর আজকে শুধু যে অংশগুলা পড়ছি তোমরা লিখার মধ্যে লিখবা। প্রথম লিখবা রেডিকেল কি, উদাহরণ দিবা। এরপরে একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি রেডিকেল গুলোর একটা বক্সের ভিতরে লিখবা। এরপরে হচ্ছে রেডিকেলের লিখবা রেডিকেলস এর সমন্বয়ে গঠিত যৌগ সমূহ। এইগুলা আমি আবার বলতেছি, রেডিকেলস এর সমন্বয়ে গঠিত যৌগ সমূহ নিম্নে দেয়া হলো নাম সহ। একজনে দেখলেও কইব বাবা সেই তো অষ্টম শ্রেণীর ছাত্ররা এটা শিখলো কিভাবে, তোমার কাছ থেকে রসায়ন শিখবে। ঠিক আছে, খালি পড়ে যাইবা, যে ক্লাসগুলো অনুসরণ করবা, দেখবা তোমার কাছে বিজ্ঞান ফানি হয়ে গেছে। ফানি না, পানি, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।